আমার নাম তারিণী চরণ ব্যানার্জি, যদিও সকলের কাছে আমি তারিণী খুঁড়ো বলেই পরিচিত। সে বড়ই হোক ছোটই হোক, আমি অকৃতদার, তাই সংসার চিন্তা যাকে বলে সেটা আমার নেই। বিয়ে না করার কারণ বেশি একটাই, আমার দেশ ভ্রমণের নেশা। এই সেদিন অব্দি সারা ভারতবর্ষ চষে বেরিয়েছি, 30টা শহরে প্রায় 56 রকম কাজ করেছি উপার্জনের জন্য। তবে হ্যাঁ, 1 বছরের বেশি কোনো কাজেই টিকে থাকিনি, সে ব্যবসায়ী হোক বা চাকরি হোক। এখন এই 64 বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছি বেনেটোরা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। অবশ্যই এখন চলেছি বালিগঞ্জের উদ্দেশ্যে। সুইং হোস্টেটে এক বাড়িতে আমি সপ্তাহে 3 দিন যাই। সেখানে আমার এক ফ্যান ক্লাব আছে। আমার বিচিত্র অভিজ্ঞতায় ঠাসা সব গল্প শুনতে তারা বিশেষ আগ্রহী। না না, বুড়ো নয়, বুড়োদের কোম্পানি আমার মোটেই ভালো লাগে না। এরা সব যাকে বলে খুদে, চটপটি, ন্যাপলা, সুনন্দ, ভুলু। এ হলো পল্টু। পল্টু এই বাড়ির ছেলে, বাকি সব পাড়া। পল্টুর দাদু প্রদ্যোৎ সরকার ছিলেন ঢাকার জাঁদরেল ব্যারিস্টার, আমি ছিলাম তার পড়শি। সেই তখন থেকেই সরকার পরিবারের সঙ্গে আমার আলাপ। তোমরা সব হাজির দেখছি। আপনি যে এও পারেন তা তো একদিন বলেননি খুড়ো। ভেতরে যা। পল্টু, হ্যাঁ, এইটাকে খোলার ব্যবস্থা করতো, আর তোদের চা না খেয়ে এইটা খাবো। বাহ, কে দিল? আমার এক ভাইপো চা কোম্পানিতে কাজ করে, সে দিয়েছে। ও ঠিক আছে, এসো। থ্যাংক ইউ। আপনার গল্প ফাঁদা হয়ে গেছে? হ্যাঁ, গল্প ফাঁদা হয়ে গেছে? আমাকে গপ্প ফাঁদতে হয় না ছোকরা। আমার অভিজ্ঞতার যা স্টক আছে, ফুরুতে ফুরুতে তোদের দাড়ি গোপ গজিয়ে যাবে। দাড়ি গোপ? আগে হ্যাঁ, দুটো গোটা আরব্য উপন্যাস হয়ে যায়। তার মানে 2002 নাইটস? ইয়েস স্যার। তাহলে শুরু হোক। দাঁড়া, আগে নতুন চাটা খেয়ে নি। চায়ের কাপে চুমুক না দিলে গপ্পটা ঠিক খোলে না। কিন্তু কিসের গল্প শুনবো সেটা বলুন। আজকে সিনেমার গল্প বলবো। সিনেমা? মানে সিনেমায় আমার অভিনয় করার গল্প। তখন কি আমার এরকম চেহারা ছিল নাকি রে? আমার ইয়াং টাইমের চেহারা তোরা কল্পনা করতে পারবি না। কিরকম চেহারা খুড়ো? ঠিক অমিতাভের মতো? তখন তো বোধহয় সাইলেন্ট ছবি, তাই না? না না, সাইলেন্ট হতে যাবে কেন? আমি তো বলছি ধর স্বাধীনতার কয়েক বছর আগেকার কথা। সাইলেন্ট ছবিতে শেষ হয়ে গেছে সে 30 সনের কিছু পরে। তা তখনও আপনি অভিনয় করলেন? করলাম, মানে করতেই হলো। অবশ্যই সব যে একবারে ছিল না তা। আপনার দুধ চিনি ছাড়া নতুন চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, খাসা। এইবার একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি। পল্টু, খুড়ো, ন্যাপলাটাকে সামলা। বেড়ার ছেলের ফিসলিমিটা বড্ড বেড়ে গেছে। এইবার গপ্প।
হ্যাঁ, যা বলছিলাম, আমার বয়স তখন 23, কিন্তু একটা ওই তেকোনা ফ্রেঞ্চ কাট গোছের দাড়ি রাখি বলে মনে হয় 33। 42 সালের কথা বলছি, তখন যুদ্ধ চলছে পুরো দমে। কলকাতার রাস্তাঘাটে খাকি পরা জিআই সেনারা ঘোরাফেরা করছে, শহরে চেহারাটাই গেছে পাল্টে। জোড়া জোড়া মার্কিন মিলিটারি পুলিশ চৌরঙ্গিতে টহল দিয়ে ফেরে। তাদের জামার আস্তিনে কমিয়ের উপর লেখা থাকে এমপি। সিনেমা হাউসগুলো খালি পড়ে থাকে না কখনো, ম্যাটিনি, ইভিনিং, নাইট তিনটেই হাউসফুল। সব ছবি হিট, তা সে দেশি হোক আর বিলিতি হোক। আমাদের টলিউডের স্টুডিওগুলো গম গম করছে। কুইক মানির লোভে রোজই টাকাওয়ালা নতুন নতুন প্রডিউসার আসছে। তারা জানে যে ছবি একবার লেগে গেলে কোন ব্যবসাতে চটজলদি এত লাভ হয় না। আমার মেজ মামার এক সহপাঠী, নাম পরেশ মুস্তফি, তিনি ভারত মাতা স্টুডিওর মালিক। আমাকে ডেকে পাঠিয়ে যেচে একটা চাকরি দিলেন প্রোডাকশন ম্যানেজারের। কাজটা নেহাত ফেলনা নয়। একটা ছবি হলে পরে সবার সঙ্গে যোগাযোগ রাখা, খরচপত্রের হিসেব রাখা, আর্টিস্ট কর্মীদের পেমেন্ট করা, এমনকি ছুঁচ থেকে হাতি পর্যন্ত যা কিছু একটা ছবিতে লাগবে সব কিছু জোগাড় করার ভার আমার উপর। তখন বয়স কম, তাছাড়া 2 পয়সা রোজগার হচ্ছে। খাটনি হলেও কাজটা ভালোই লাগছিল। হাজার হোক বায়োস্কোপ তো। তাছাড়া আমি ছিলাম হলিউড ছবির পোকা। আমি দেখি পৃথিবীর সব সেরা স্টারেদের অভিনয়, যাকে দেখে অভিনয় বলে মনেই হয় না। The earlier the better. I'd say about 7 o'clock. There won't be so much traffic on the road. 7 o'clock, so that's a bit big stale. Big stale. Too early, get it? Never heard that one of me? Big stale. অবশ্যই সেই সঙ্গে ভালো বাংলা পেশাদারী থিয়েটারও বাদ দিই না, কারণ শিশির ভাদুরী, যোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য এরা সব ছিলেন বাঘা বাঘা অভিনেতা। তা এই সময় অর্থাৎ 1942 সালের মার্চ মাসের গোড়ায় বস মুস্তুফি সাহেব আমাকে একদিন ডেকে পাঠালেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। যোগেশ বাবুকে চেনো? আগে নিশ্চয়ই। বসো বসো বসো। শোনো তারিণী, আমরা ক্ষীরোদ প্রসাদের আলমগীর করছি, এরই পরিচালনা। আমরাই ফাইন্যান্স করছি, কাস্টিংও হয়ে গেছে। ভারত মাতার যারা রেগুলার্স তারা সকলেই থাকছেন। জয়নারায়ণ বাগচি, ললিত বন্দ্যোপাধ্যায়, ভূপেন বসু, উষা দেবী, কাঞ্চনমালা, সুহাসিনী দেবী, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আলমগীর কে সাজছেন ললিত বাবু? হুম, একটি নতুন ছেলে, রমণী মোহন চ্যাটার্জি। রমণী মোহন? চেনো নাকি? চেহারাটা নয়, তবে নামটা কেমন লাগছে? বেশ ভালো। ভালো হতেই হবে, কার চয়েস সেটা দেখতে হবে তো। খুব উচ্চ বংশের ছেলে, আর বাপ অগাধ পয়সা রেখে গেছে। কোথায় পেলে নাকি? একটা বিয়ে বাড়িতে দেখেই ইনস্ট্যান্টলি অফারটা দিয়ে দিই, আর সেও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সবই তো বুঝলাম মুস্তফি সাহেব, কিন্তু শুধু চেহারাই তো হবে না, তাকে তো ডায়লগ বলতে হবে, অভিনয় করতে হবে, কণ্ঠস্বর, উচ্চারণ, দম এগুলো তো ভালো হওয়া চাই। সেদিন কথা বলে তো বেশ লাগলো, ভয়েস বা ডিকশন নিয়ে কোনো প্রবলেম হবে বলে তো মনে হলো না। না না, তাহলে যাচাই করেন তো, অসুবিধা কি আছে? ওয়েল, ইটস আপ টু ইউ। আমারও মনে হয় সেটাই ঠিক হবে। একমাত্র ইনি যখন নতুন, আর শুধু নতুন নন, একেবারে মেন রোল, তখন একবার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। রাইট। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ছোট্ট একটা ক্যামেরা টেস্ট নিয়ে নেওয়া যাবে। বেশ, আপনি একে কবে মিট করতে চাইছেন?
চলো আজকে বৃহস্পতিবার, রবিবার দিন করো সকাল 10টা নাগাদ। ঠিক আছে। ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিও, নম্বরটা বইতে পেয়ে যাবে, ওর নিজের নামেই আছে। রাইট। ও হ্যাঁ, এটা হলো নাটকটা। একটু মাজা ভাষা চলছে, এর মধ্যে শাহজাহানকে পাবে না, কিন্তু আমরা রাখাচ্ছি। যাই হোক, এটা পড়ে তুমি তোমার রিকোয়ারমেন্টস এর লিস্টটা তৈরি করতে পারো। থ্যাঙ্কস। ইয়ে, মহরতের দিন কি ঠিক করা হয়ে গেছে? পয়লা বৈশাখ। তার মানে মাত্র 1 মাস সময়। এই ধরনের ছবির পক্ষে সময়টা কিন্তু খুব বেশি নয়। সে কি রে, রমণীর কথা তোকে তো আগেই বলেছি, মনে নেই? আরে আমাদের সেই শ্যামবাজারের ক্লাবে কদিন অভিনয় করলো। কারেক্ট, এইবার মনে পড়েছে। তাই ভাবছিলাম নামটা কেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আর এও তো বলেছিলাম যে অনেকটা তোর মতো দেখতে। আমার মতো? কামাল হ্যাঁ, ছবিটা দেখার পরেও তুই এ কথা বলছিস। অবশ্য এখন তোর এই অখাদ্য তেকোনা দাড়িটার জন্য মিলটা ততটা চোখে পড়ছে না। বাদ গেলেই পড়বে বলছিস? আলবাত, একবার কামিয়েই দেখ না। সবই তো বুঝলুম, কিন্তু আলমগীরের মতো অত বড় একটা দায়িত্ব কাঁধে নিতে পারবে তো? দেখলুম তো ছোকরা খুব আদানন খেয়ে উঠে পড়ে লেগেছে, সব প্রচন্ড। আর আমাদের ওখানেও অ্যাক্টিংটা নেওয়ার বন্ধ করতো না। ভালো হলেই ভালো। আচ্ছা, তোকে ওর আংটিটার কথা বলেছিলাম কি? আংটি? ও একটা আংটি পরে, আর সেটা নাকি মোগল আমলের। ওর ঠাকুর দাদার ছিল। বলছিল আলমগীর সাজলে ও নাকি ওটা আঙুলে পরবে, আর তাহলে আর দেখতে হবে না। দেখতে হবে না মানে? কারণ দা আংটি ইজ খুব পয়া। বাবা, সুপারস্টিশিয়াস নাকি? হ্যাঁ, সে আর বলতে। নানান টুকটাকে বিশ্বাস করে, পুজো আর্চা করে। বড়লোক বাপের একমাত্র ছেলে, বুঝতেই তো পারছিস, পয়সার জন্য থোড়াই বায়োস্কোপে অভিনয় করছে। শখ হয়েছে চিত্র তারকা হওয়ার। সে তো একসময় তোরও হয়েছিল। Number, please. Put me to South 2091. রবিবার এসে পড়ল। জগদীশ নস্কর সময়ানুবর্তিতায় বিশ্বাসী। ঘড়ির কাঁটায় কাঁটায় 10টায় রমণীমুর বাড়ির সামনে। আপনারা বসুন। রমণী মোহন চ্যাটার্জি। জগদীশ নস্কর। আগে আপনার কাজের আমি একজন গুণভুক্ত ভক্ত। আপনার লাস্ট ছবি মূল মানে না আমি একাধিকবার দেখেছি। তাই? আগে তারিণী ব্যানার্জি। ও, আপনার সঙ্গে আমার সেই দিন ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, আমি এই ছবির প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, নমস্কার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বল। প্রসন্ন, কি খাবেন বলুন? চা, কফি, শরবত? চা। 3টে চা। তোমাকে তুমিই বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমাদের এখানে আসার কারণটা তোমার জানা আছে নিশ্চয়ই। আগে হ্যাঁ, ওই আলমগীরের ব্যাপারে মিস্টার মুস্তফির সঙ্গে আমার কথা হয়েছে। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের একটু জানা দরকার যে এর আগে কোথাও অভিনয় করেছো? অভিনয় বলতে ওই শ্যামবাজারের একটা ক্লাবে আমি অ্যাক্ট করেছি। ওই শখের নাটক আর কি। আসলে ছেলেবেলা থেকেই নাটকের প্রতি আমার একটা বিরাট ঝোঁক ছিল। এখনো ফুরসত বলে দেখি, তবে বেশিরভাগটাই ভাদুরী মশায়ের। হ্যাঁ, ওর সামনের সপ্তাহে নতুন নাটক নামছে না? উড়ো চিঠি,
নিশ্চয়ই দেখবো। আচ্ছা, আলমগীরের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি জানা আছে? মিস্টার মুস্তফের সঙ্গে কথা বলার পর কলকাতার বাজারে ওই পিরিয়ডে যা যা বই পাওয়া যায় মোটামুটি সংগ্রহ করে ফেলেছে। ভেরি গুড। উইথ ইউর কাইন্ড পারমিশন একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই। কি জিনিস? বাহ, খুবই সুন্দর। এটা আমার গুড লাক চার্ম বলতে পারেন। আমার ঠাকুরদা ছিল। আংটি কবেকার? মুঘল পিরিয়ড। বলো কি? যে আমি ভাবছিলাম যে এমন যদি কোনো শট থাকে যে আলমগীর গালে হাত দিয়ে ভাবছে, তাহলে এটা কিন্তু ওই ক্লোজ আপের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। আইডিয়াটা মন্দ নয়। ওইটা পড়ার আগে এটা ধরো, এই যে পেজমার্ক করা আছে, এই পাতাটা একটু পড়ে শোনাও। বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়েই বলো। অপরিচিতের মতো এসেছি, আবার অপরিচিতের মতো দুনিয়া থেকে চলে যাচ্ছি। কে আমি? কোথা থেকে এসেছি? কোথায় চলেছি? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দিলির দেখি আত্মা আমার দেহ থেকে বেরিয়ে গেল, উঠতে লাগলো, ঊর্ধ্বতে ঊর্ধ্বে আর ঊর্ধ্বে। দুনিয়ার লোক তার পানে চেয়ে রইল, আমিও চেয়ে রইলুম। তারা ডাকলে সম্রাট, উত্তর এলো না। আওরঙ্গজেব, আলমগীর, উত্তর এলো না। মানব, একবার যেন চেয়ে দেখলে। অতি মানব। দিলির দিলির দেখতে দেখতে সেই মুখ প্রফুল্ল হলো। তারপর তারপর কে যেন কোথা হতে ডাকলে, মুসলমান। আত্মার মুখ হতে বাণী নির্গত হলো, ওই ওই আমি। তারপর কি এক পাহাড়ের বুক চেরা ঘর, বিশাল গুহা, তার ভেতরে পিপাসার্ত আলমগীর। জল, জল, আত্মার পিপাসা, চাই জল। চারিদিক থেকে দুনিয়ার লোক পিয়ালা জলে ভরে ছুটে এলো। হিন্দু, মুসলমান, ইহুদি, পার্সি, খ্রিস্টান। কিন্তু দিলির কারো জল আমি মুখে তুলতে পারলুম না। বুঝি আত্মা চেয়েছিল সত্যের ঝর্ণা থেকে ঝরা জল, কেউ দিতে পারলে না। হিন্দু, মুসলমান, ইহুদি, পার্সি, খ্রিস্টান। শেষে তুমি জল নিয়ে এলে, কিন্তু তোমারও জল পান করতে কেন পারলুম না দিলির খান? বেশ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ক্যান্ডিডেটকে তাহলে আপনি সুখবরটা জানিয়ে দিন। উইথ প্লেজার। ব্যানার্জি, আগে তুমি ইসমাইলকে রমণের ঠিকানাটা দিয়ে দিও, ও যাতে তাড়াতাড়ি ড্রেসের মাত্রা নিয়ে যেতে পারে। ঠিক আছে। কন্ট্রাক্ট সাইনের ব্যাপারটা কালকে সেরে ফেললেই ভালো হতো। আপনি ফোন করবেন তো? সেই সময় বলে দেবেন। রাইট। ঠিক আছে, আচ্ছা। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ।
ঠিক আছে, তোমার অ্যাডভান্স। থ্যাংক ইউ। আমরা তাহলে এবার এক মিনিট, আপনারা যদি হ্যান্ডশেকটা আরেকবার। তারিণী বাবু, রেডি? রেডি। স্মাইল প্লিজ। থ্যাংক ইউ। সব কাগজে ধরানো চাই কিন্তু। অতি অবশ্যই স্যার। কি খুশি তো? খুব। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে 1 বৈশাখ। শুটিং 10টায় তো? আগে হ্যাঁ, তবে আপনার কল টাইম কিন্তু 8টা, কাজেই আপনার কাছে গাড়ি যাবে এই 8:15 নাগাদ। না না না, গাড়ি পাঠাবার কোনো প্রয়োজনে নেই, আমি নিজের গাড়ি করেই চলে যাব। তবে কি ব্যাপার বলো তো? আমার দুটো রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? আমার কাজটা যদি দোসরা থেকে রাখতেন। দোসরা? মানে মুহূর্তের পরের দিন আর কি। কেন বলো তো? না মানে পঞ্জিকা মতে আমার পক্ষে ওই দিনটা খুব। তুমি মহরতে হাজির থাকবে তো? আগে নিশ্চয়ই। বেশ। আর দ্বিতীয় রিকোয়েস্ট? ইয়ে মানে আমি যদি এখান থেকে মানে আমার বাড়ি থেকে মেকআপ নিয়ে কস্টিউম পরে স্টুডিওতে যাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? আপনি কিছু মনে করবেন না, শুনেছি আপনাদের স্টুডিওর মেকআপ রুমগুলোর যা অবস্থা, তাতে করে সেখানে গিয়ে মন চাইছে না? বেশ, যে কদিন তোমার কাজ সে কদিন তুমি যা চাইছো তাই হবে। অনেক ধন্যবাদ। শুধু কস্টিউম আর মেকআপ ডিপার্টমেন্টকে বলে দিলেই হবে। একজন নবাগতের পক্ষে আবদারগুলো একটু বাড়াবাড়ি রকমের নয় কি? দুটোতেই হ্যাঁ বলে আপনি কিন্তু একটা প্রেসিডেন্ট তৈরি করে দিলেন। ধরুন এখন থেকে সকলেই যদি আপনার কাছে এরকম বাড়াবাড়ি আবদার নিয়ে যায়, তখন কি করবেন? আমাদের মেকআপ রুম গুলো বুঝতে পারিনি, ওটা একবার নতুন করে ঘুরে দেখা উচিত। কিন্তু কোনো ফল হলো না। বুঝলাম যে নয়া হিরোকে একটু বেশি পছন্দ করে ফেলেছেন কর্তামশাই। এই নয়া হিরোকে কত দেওয়া হলো সেটা তো বললেন না। তার সঙ্গে গল্পের কোনো কানেকশন নেই। তবুও শুনি না। শুনবি? 20,000 রুপিস। 20? অনলি 20? সেই সময় একটা বাংলা ছবিতে নতুন হিরোর কাছে ওই অনলি 20টা ছিল বিস্তর টাকা, বুঝলি? আজকের দিনে প্রায় 20 লাখ টাকা। বলেন কি? ইয়েস, 20 লাখ। তা আপনি অভিনয়টা করলেন কখন? রমণী মোহন তো আপনাকে টেক্কা মেরে বেরিয়ে গেল। আচ্ছা, আমি কি বলেছি যে আমার গল্পটা শেষ হয়ে গেছে? তা বলেননি। তাহলে বাকিটা শোন।
আপনি অভিনয়টা করলেন কখন? রমণী মোহন তো আপনাকে টেক্কা মেরে বেরিয়ে গেল। আচ্ছা, আমি কি বলেছি যে আমার গল্পটা শেষ হয়ে গেছে? তা বলেননি। তাহলে বাকিটা শোন। বলতো আরে রাউন্ড চা বল, কুইক। যা বলছিলাম, এদিকে পয়লা বৈশাখ তো এগিয়ে এলো, আর প্রোডাকশন ম্যানেজার হয়ে আমার যে কি অবস্থা সেটা তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস। উদয়াস্ত খাচ্ছি, দম ফেলার অবকাশ নেই। হ্যাঁ, ইতিমধ্যে রমণী মোহন চিত্রনাট্য পেয়ে গেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে তার সমস্ত ডায়লগ একেবারে মুখস্থ। স্টুডিওর বিশাল 2 নম্বর ফ্লোরে প্রাসাদের সেট তৈরির কাজও শুরু হয়ে গেছে। সমস্ত আবহাওয়াটাই যেন পাল্টে গেছে। এই আবহাওয়াটা বলছি বেশি বাংলা ছবির কথা ভেবে। প্রাসাদের দেয়াল যে চটের তৈরি সেটা ফিনিশের পরেও বিশাল দূর থেকে বোঝা যায়। আর মেকআপ ও পোশাক যে একেবারে যাত্রা মার্কা হবে তাও জানি। তবে বায়োস্কোপের বাজারে ভারত মাতার যা সুনাম, তাতে শ্রীমান রমণী মোহন যদি উতরে যান তাহলে এই ছায়াচিত্র হিট হবার সমূহ সম্ভাবনা। 2রা বৈশাখ সন 1349 সকাল 10:30 ঘটিকায় নিজের লাকি মরিস 8 গাড়িতে আলমগীর বেশে এসে হাজির হলেন রমণী মোহন চাটুর্যে। অলরাইট অসীম, এই লাইটটা এসো তো, এই লাইটটা এসো, একটু টিল্ট আপ করো, টিল্ট আপ করো। বাস, ঠিক আছে, ঠিক আছে। মেকআপ ঘামটা পুছে দাও, প্যাক ভালোভাবে করো, ভালোভাবে প্যাক করো। লাইট রেডি স্যার। হ্যাঁ, রিহার্সাল নিচ্ছি। রিহার্সাল, সাইলেন্স, হ্যান্ডস আপ। স্যার রেডি? ইয়েস। রমণী রেডি? আগে হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। না পিতা, আমি তো আপনাকে আগেই বলেছি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। হয় হয়, এদিনও আমাকে দেখতে হলো। হ্যাঁ, আমি জানি সেই পথ বিপদ সংকুল, আর আমি এও জানি সেই পথ অতিক্রম করার ক্ষমতা আমার আছে, সাহস আমার আছে। না পিতা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে, অন্যথা নয়। হ্যান্ডস। বাহ, বেশ হয়েছে। আর একটু দৃঢ়তার সঙ্গে যদি বলতে পারো তাহলে ভালো হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি? ঠিক আছে, টেকিং। বড্ড বেশি ঘামছেন গো। ও পাশে দেখি। একটু বেশি নার্ভাস কি? প্রথম দিনের উত্তেজনা তো, বুঝতেই পারছেন। রেডি স্যার? সাইলেন্স, টেকিং, হ্যান্ডস আপ। আমি রেডি। স্টার্ট সাউন্ড। রানিং। 2/1 টেক 1 অ্যাকশন।
এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার বাধা আমি কোনো পথেই সহ্য করব না। কাট কাট, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। হ্যাঁ, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না, ঠিক আছে? এইটা একটু 2/1 টেক 2 অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার সহ্যের পথে আমি কোনো বাধা দেব না। কাটো কাটো, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। ডাইরেক্ট পড়ে দিয়েছে একবার। আমার পথে কোনো বাধাই আমি সহ্য করব না। আমার পথে আমি কোনো বাধাই সহ্য করব না। করব না। 2/1 টেক 3 অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। আমি তো আপনাকে আগেই বলেছি পিতা, আমার পথে আমি কোনো সহ্যে বাধা দেব না। কাট কাট, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। বলো। আগে হ্যাঁ বলছি। আমার সহ্যের পথে আমি কোনো বাধাই তরিকা। টেক 4 অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। কাট কাট কাট, কি হলো? ডাক্তার, ডাক্তার। তেমন তো কিছু দেখছি না। কোনো ওষুধ লাগবে কি? না, ওষুধের কোনো প্রয়োজন নেই। এখন আর কোনো কাজ নয়, সোজা বাড়িতে গিয়ে অ্যাবসলিউট বিশ্রাম। আমি মোবাইলে একবার এসে দেখে যাব। নমস্কার। নমস্কার। চলুন আপনাকে। চলুন। এই ধরো। এবার জীবন আছো? ধরো। আস্তে আস্তে। আমি অত্যন্ত দুঃখিত, মানে ঠিক আছে ঠিক আছে, ইজি। তুমি এখন এসো, পরে কেমন থাকো জানি। শুটিং প্যাক আপ করবো না? না, লাইটটা যখন কলা আছে, জয় ষোলোগুলো নিয়ে নি। ঠিক আছে। এই ভাই, সবাই রেডি হন, শুটিং হল প্যাক আপ হবে না। এই জয়কে ডাকো। তুমি আজই ওর বাড়িতে যাবে, ওর এটা কেন হলো এবং এই কাজটা অ্যাটল ও করতে পারবে কিনা সেটা যাতে সে ফ্র্যাঙ্কলি আমাদের বলে। হয়তো জড়তাটা টেম্পোরারি, আশা করি। তবে যদি কদিন সময় চায় সেটা না হয় দেওয়া যাবে। ধরুন যদি পরের দিনও একই ঘটনা ঘটে, তাহলে অন্য অভিনেতা দেখতে হবে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ এরকম হলো কেন? ক্ল্যাপস্টিকের জন্য কি?
আসলে শট নেবার আগে ওই মুখের সামনে ক্ল্যাপস্টিক মারা হয় তো, তাতে আমি শুনেছি যে আচ্ছা আচ্ছা অভিনেতা টসকে যান, তাই ভাবছিলাম তাহলে শুটিং এর 3 দিন আগে আমার এক বন্ধু এক জ্যোতিষীকে নিয়ে এলো আমার কাছে। বলল, নতুন লাইনে যাচ্ছিস, নিজের ভাগ্যটা একবার যাচাই করে নে। আমি আপত্তি করলাম না, কারণ এ বিষয়ে আমার খুবই আস্থা আছে। আর শুনেছি ওনার নাকি জ্যোতিষ আর্ণব টার্ণব উপাধিও আছে, আর চেহারাটাও বেশ ইমপ্রেসিভ। তারপর তারপর আমার আমার হাত দেখার আগে আমার কপালের দুটো রগেতে বুড়ো আঙুল আর কোড়া আঙুল ছুঁয়ে বললে, এই লাইনে যাসনি, অভিনয়ে গেলে হোঁচট খাবি। একবার ভেবে দেখুন, 3 দিন পরে শুটিং, পাঠ মুখস্থ, আর বলে কিনা আমার দ্বারা অ্যাক্টিং হবে না। সাদে কি আর ডায়লগ গুলো গোলমাল হয়ে যাচ্ছিল। যখন এই ডায়লগ গুলো বলতে চাচ্ছিলাম, তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল কেউ যেন গলার মধ্যে পাথর গুঁজে দিচ্ছে। উফ, সে যে কি অবস্থা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। রাজ্যে শুদ্ধ লোক জানে আমি আলমগীরের ভূমিকা অভিনয় করছি, আর শেষে অযোগ্য বলে যদি বাদ পড়ে যায়, এর থেকে অপমানের আর কি হতে পারে বলুন। আমি অত্যন্ত দুঃখিত রমণী বাবু, কিন্তু কি করলে এই বিভীষিকা আপনার মন থেকে দূর হতে পারে বলুন তো? কত স্বপ্ন দেখতাম সিনেমায় অভিনয় করব, সুযোগ এলো, কিন্তু গ্রহের ফেরে বানচাল হয়ে গেল। বানচাল হবে কেন? দেখুন, আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সেটা তো আমরা স্ক্রিন টেস্ট আর রিহার্সালেই জানি। আচ্ছা তারিণী বাবু, আপনি কোনো রাস্তা বাতলাতে পারেন? আমি মানে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, সেটা সভয়ে বলবো না নির্ভয়ে বলবো, মানে আমি ঠিক বুঝতে পারছি না। বলুন। আপনার অভিনয় আসে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আপনার সঙ্গে আমার চেহারায় অদ্ভুত একটা মিল আছে। আমার বেয়ারা প্রসন্ন সেই কথা বলছিল। আমি ভাবছিলাম আপনি যদি আমার বদলে এখান থেকে মেকআপ নিয়ে কস্টিউম পরে অভিনয়টা করে দিয়ে আসেন, মানে 2-1জনকে তো খবরটা বলতেই হবে। যেমন ধরুন 2জন মেকআপ ম্যান, ট্রেসার। এখন কি করে বলবেন সেটা আমার থেকে আপনি ভালো বুঝবেন। তার মানে অভিনয় করবেন তারিণী বাড়ুজ্জে, আর নাম হবে রমণী চাটুর্যের? এছাড়া আর কি রাস্তা আছে বলুন? আচ্ছা, প্রোডাকশন ম্যানেজারের কাজটা তাহলে কি করবে?
আপনি বলবেন যে বোম্বে থেকে আপনার একটা অফার এসেছে, তাই আপনি চলে যাচ্ছেন। তাহলে নিশ্চয়ই ওরা অন্য কোনো বন্দোবস্ত করবে। কিন্তু যদি আমার অভিনয় ভালো হয় আর কোনো সংস্থা যদি পুরস্কার ঘোষণা করে, তার মানে সেটাও আপনি নেবেন? হ্যাঁ, সে তো নিতেই হবে। তবে পারিশ্রমিক ছাড়া আপনাকে আমি একটা বাড়তি জিনিস দিতেও রাজি আছি। কি? কিন্তু এটা তো আপনার গুড লাক চার্ম। আজ যা ঘটলো তাকে আপনি কি বলবেন তারিণী বাবু? কি হলো? আরেকটা চান্স চাইছেন, বললেন এবার না হলে যেন তাকে বাদ দেওয়া হয়। আপনি কি বলেন? কি আর বলবো, টাকা ঢালছেন আপনি, এখন বলতে হবে আপনার কোর্টে। তবে হ্যাঁ, চেহারার দিক দিয়ে মানিয়েছিল বেশ। ব্যাস, এটাই জানার ছিল। আচ্ছা, ছোকরা কবে থেকে কাজ করতে পারবে কিছু বলেছে কি? আগামী সোমবার থেকে রাখতে বললেন। গুড। ইন দ্য মিন টাইম ওকে ছাড়া এই সেটে যে সিনস গুলো রয়েছে সেগুলো আমরা তুলে ফেলতে পারছি কি? হয়ে যাবে। ফাইন। তাহলে আগামী 20 তারিখ থেকে আমরা আলমগীরকে রাখছি। ইয়েস স্যার। এইবার আমার আসল কাজ শুরু হলো, তালিম দেওয়া। যতীন, হাবুল, তারাপদ অর্থাৎ মেকআপ আর কস্টিউম ডিপার্টমেন্টকে দলে টেনে নিলাম। প্রতিদিনের কল্যাণে একজন প্রোডাকশন ম্যানেজার জুটে গেল, বেশ ব্রাইট, চটপটে ছিল, সবে লাইনে এসেছে। তাকে সব কাজ বুঝিয়ে দিতে খুব একটা সময় লাগলো। আর চেনাশোনার মধ্যে থাকায় সুবিধেই হলো, কারণ প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লুকোনো বড় কঠিন ব্যাপার। কিন্তু বাদ সাধলেন কর্তামশাই। আমার এই হঠাৎ মাঝপথে চাকরি ছেড়ে দিয়ে বোম্বাই পাড়ি দেওয়ার ব্যাপারটা শুনেই দেখে বসলেন। অবশেষে অনেক কসরতের পর তাকে রাজি করানো গেল। যথারীতি শুটিং এর দিন এসে পড়ল। সকাল 10টায় রমণী মোহনের সেই লাকি মরিস এই গাড়ি থেকে আলমগীর বেশে নামলেন, আর বাপের শান্তি ঘরে যে একটা চেঞ্জ করে গেছে। টেকিং। আমার ঘাম হয় না, ওদিকে দেখো। রমণী রেডি? রমণী, হ্যাঁ রেডি? হুম। স্টার্ট সাউন্ড। দুগ্গা দুগ্গা। রানিং। 2/47 টেক 1 অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই, নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। হায়, এদিনও আমায় দেখতে হলো। আমি জানি যে সে পথ বিপদ সংকুল, আর এও জানি যে তা অনায়াসে অতিক্রম করার মতো ক্ষমতা আমার আছে, সাহস আমার আছে। না পিতা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাই হবে, অন্যথা নয়। কা বহুত আচ্ছা ভাই। টানা এক সপ্তাহ রাত জেগে ডায়লগ মুখস্থ করাটা মোটেই বিফলে গেল না। সারা দিনে 13টি শটের একটিতেও হোঁচট খেলেন না রমণী তারিণী। ছবি শেষ হতে লাগলো 5 মাস। তোরা তখন জন্মাসিনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে।
যে আলমগীর হয়েছিল সুপারহিট আর রমণী মোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন 3টে সংস্থা থেকে পুরস্কার। অবশ্যই ওর ক্যারিয়ারের শুরু এবং শেষ ওই একটি ছবিতেই। জ্যোতি সারনব সিনেমায় অভিনয় করতে বারণ করায় তিনি প্লাস্টিকের ব্যবসায় চলে যান। আর আংটিটা? শুধু আংটি? রমণী মোহনের পারিশ্রমিক তার পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিলেন? আলবাত 20,000 রুপিস। আর আংটিটা বেচে? পাগল না মাথা খারাপ, আংটিটা বেচতে যাবো? তাছাড়া তোরা তো জানিস যে পুরনো জিনিসের উপর আমার একটা মোহ আছে। তার মানে এই আংটিটা এখনো আপনার কাছে আছে? কেন, তো সন্দেহ হচ্ছে? না মানে আপনি তো বলেন কি না যে আর্টের খাতিরে আপনি আপনার গল্পগুলোতে মানে একটু রং ছড়ান। কি এটা? হ্যাঁ, হয়েছে? ইস, এর পরেও আপনি নিজের নামে ছবি দিয়ে একটা চান্স নিলেন না? নিতে পারতুম বুঝলি, কিন্তু হঠাৎ উদয়পুরে একটা ভালো চাকরি জুটে গেল, আর তখন থেকেই নতুন দেশ দেখার থেকে বড় আমার কাছে আর কিছুই নয়। তাই পাড়ি জমালাম রাজস্থান। অবশ্যই সেটা অন্য গল্প। তাহলে সেটাও হোক। তা কি করে হবে? আগে যেটা বলছি সেটা শেষ হোক। বুঝলি না? আমি যে দ্বৈত চরিত্রে মানে ডবল রোলে অভিনয় করেছিলাম সেটাই তো তোদের বলা হয়নি। আমার বন্ধু ব্রতিনকে দিয়ে আমি তো রমণী মোহনকে বললাম যে নতুন কাজে হাত দেওয়ার আগে ভাগ্যটা একবার পরীক্ষা করে নাও। আর ব্রতিনই তো ওই জ্যোতি সাধনবকে নিয়ে গেল রমণী মোহনের কাছে। এখন এই জ্যোতি সাধনবটি কে? স্বয়ং নিজের হাতে লেখা সংলাপ, নিজের হাতে নেওয়া মেকআপ, বাজিমাত না হয়ে যাবে কোথায়?